দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় বন্যা ও সমসাময়িক পরিস্থিতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং নূর খান, মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সরকারি হিসেব অনুযায়ী দেশের 11 জেলায় বন্যায় 52,09,798 জন মানুষ ক্ষতিগ্রস্ত, পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। মৃতের সংখ্যা এখন পর্যন্ত 20 জন। সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে শুকনো খাবার, পানি, ওষুধপত্র বিতরণ অব্যাহত আছে। তবে প্রত্যন্ত দুর্গম এলাকায় অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে জানা গেছে। আলোচনার শুরুতে আমি ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার, সরকারি বেসরকারিভাবে সহযোগিতা চলছে বন্যা দুর্গতদের বিষয়ে। বন্যা হচ্ছে দেশের 11টি জেলায়, এখন পর্যন্ত মানুষ তলিয়ে আছে। এখনকার যে পরিস্থিতি, এই বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু শুনবো, বন্যার যে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে আমরা গত 5 আগস্ট শহীদদের রক্তে রঞ্জিত ছাত্র জনতার এক প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরশাসন মুক্ত হয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকারের পতন এবং সরকারের প্রধানের দেশ থেকে পলায়ন, এবং নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই বন্যা যোগ হয়েছে একটা বন্যা পরিস্থিতি। এবং এই বন্যা পরিস্থিতি দেশের মানুষ মনে করে যে একদিকে ভারী বর্ষণ তো আছেই প্রাকৃতিক, এর সাথে ভারতীয় পানি আগ্রাসনের একটা ব্যাপারও আছে। এই সব মিলিয়ে আপনি যেটা বলেছেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11টি জেলায় প্রায় অর্ধ কোটি মানুষ, অর্ধ কোটির বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। একটা নতুন সরকারের দায়িত্বভার গ্রহণের পরপরই এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে দেশের অর্ধ কোটি মানুষের যে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়া, এটা এই সরকারের জন্য যে অনেকগুলো চাপের মধ্যে একটা, একটু আগে যেটা বললাম, বাড়তি একটা চাপ। তবে আশার ব্যাপার হলো, আমরা এই নতুন বাংলাদেশ যেটার অভিযাত্রা শুরু হয়েছে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারের পতনের পর, সেই নতুন বাংলাদেশে অনেক কিছু নতুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানবিক বিপর্যয় যেটি হয়েছে বন্যা পরিস্থিতির মধ্যে, এই অর্ধ কোটি বেশি মানুষ যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, তাদের পাশে এসে দাঁড়িয়েছে এই দেশের মানুষ। আপনি দেখেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য, আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, উনিও, আমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির একটা আলোর বাতিঘর না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সকল অর্জনের প্রধান আগুয়ানের ভূমিকা পালন করে, দ্রোহে, শান্তিতে, জ্ঞানে, সবকিছুতে। আপনি যদি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, গত 5 আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ধরনের চরিত্র ছিল, এবং এই যে ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অন্যরকম ভূমিকা পালন করেছে, এটা আপনারা জানেন। এবং আন্দোলনের সূচনাটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বলতে পারেন শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করি। তো এইরকম এই ঢাকা বিশ্ববিদ্যালয় সময়ের দাবিতে, এখন আপনি যদি যান, সারা দেশের একটা লক্ষ্যস্থল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা শহরের যারা এই মানবিক বিপর্যয়ে সহায়তা দান করতে চায়, তাদের একটা গন্তব্য হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গত 5 দিন ধরে একটা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে, এবং সেইখানে ছাত্ররা কোনো রকমের কোনো কর্তৃপক্ষীয় নির্দেশনা ছাড়া নিজেদের ব্যবস্থাপনায় তারা যে ত্রাণ গ্রহণ কর্মসূচি এবং বিতরণ কর্মসূচিটি গ্রহণ করেছে, এটার উপর যে মানুষের আস্থা, সেই আস্থা রেখে যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মনে হয় আমরা এই ধরনের ঘটনা দেখিনি। এত ত্রাণ আসছে যে টিএসসিতে ত্রাণ রাখার জায়গা নেই। আমাদের জিমনেশিয়াম, খেলার মাঠে এখন নতুন করে ত্রাণ রাখা, সেখানে নগদ অর্থ একদিনে প্রায় 1.5 কোটি টাকার মতো মানুষ দিয়ে যাচ্ছে সমাজের বিভিন্ন নগদ অর্থ। তো এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষের একটা যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার প্রাক্কালে এই মানবিক বিপর্যয়ে মানুষ এই ধরনের প্রতিকূলতা, এবং আমরা খুব আশাবাদী বাংলাদেশের মানুষ যেখানে
এই এই ধরনের মানবিক তৎপরতাও দেখাতে পারে, সেটার পরিপ্রেক্ষিতে এবং ছাত্ররা যে ভূমিকা পালন করছে সেটাতে আমরা খুব আশাবাদী। এই সংকট সরকার, এই মানে ছাত্র জনতার, বিশেষ করে আপনি দেখেন গত 15 বছরে বাংলাদেশে এত ভয়াবহ বন্যা না হলেও বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কিন্তু আমরা খুব আফসোস করতাম যে 2 সালের পর, যে বন্যার পর গণত্রাণ তৎপরতা আমরা দেখিনি বাংলাদেশে। মানুষের আস্থার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো সেইখানে এসে যেটি দাঁড়িয়েছে এবং মানুষ যেভাবে এই বন্যার্তদের মানবিক বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে দারুণভাবে উজ্জীবিত করছে, আশাবাদী করছে। এখন আমাদের প্রত্যাশাটা হলো যে সরকার এই মানুষের যে এই যে উৎসাহ, দেশ বিনির্মাণে তাদের যে অংশগ্রহণের আগ্রহ, সেইটাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু কাজে লাগাতে পারে এবং তাদের ভবিষ্যৎ চলার পথে এটাকে মানে কতটুকু মানে ব্যবহার করতে পারে, এইটা কিন্তু এখন আমাদের দেখার বিষয়। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা এটা দেখবেন, বুঝবেন এবং দেশ বিনির্মাণে তারা এটা মুখের কথা না, কাজেও এই সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের 15 বছরের যে একটা বিপর্যয় আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে। এবং গতকাল আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, আমি শেষ কথা বলছি, যে এটাকে কাজে লাগবেন। আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। নূর ভাই, স্যার যে বিষয়টা বললেন এখানে, বাড়তি চাপ যোগের যে বিষয়টা, এটা তো আছে, পাশাপাশি এই যে স্টুডেন্টরা এই যে ত্রাণ কার্যক্রম সেটা বিতরণ, সেটা তো অবসরণীয়। আসলে সব ধরনের মানুষ এই কাজে যোগ দিয়েছেন। আর পাশাপাশি আপনার কাছে আমার যে প্রশ্ন নিয়ে আসতে চাই সেটা হচ্ছে গিয়ে, এই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু সেখানে ভিড় এবং এই বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা, সেখানে ত্রাণ কার্যক্রম চলছে, সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি। তবে প্রত্যন্ত এলাকার ত্রাণ এখনো পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। দেখেন, প্রথম হচ্ছে এইবারের এই দুর্যোগ আমাদেরকে নতুন করে সাহসী করেছে। সাহসটা হচ্ছে যে আমরা মানুষের বিপদ আপদে সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে আমাদের কার্যক্রম করি। এবং ছাত্ররা এবার যে জিনিসটা দেখিয়েছে সেটি আসলে বিগত দিনের যে কোনো সময়ের চেয়ে, এর আগেও ছাত্ররা অনেক ভূমিকা নিয়েছে আপনার ৮৬ বন্যা বা পরবর্তীতে, কিন্তু এইবারের যে ঘটনাটা, এটা কল্পনার বাইরে। মানে আমরা ধারণা করতে পারছি না যে সব পেশার সব মানুষ ছাত্রদের উপর ভরসা করে এরকম একটি কর্মযজ্ঞে যুক্ত হবে। এটি একটা পজিটিভ দিক। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, যে সমস্ত অঞ্চলে বন্যা হয়েছে সেই অঞ্চলের একটা বড় অংশে কিন্তু আমাদের ত্রাণ কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখেন, মাত্র 5 তারিখে একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার আসলো, সেটা শপথ নিল 8 তারিখ বা 9 তারিখ, 8 তারিখে। তারপরে নিজেদের সামাল দিতে না দিতে এরকম একটি মহাবিপর্যয় আমাদের সামনে এসছে, যে বাংলাদেশের একটা বড় অঞ্চল, সেই 11টা জেলায় বন্যাটা ছড়িয়ে গেছে। এবং এইখানে যে অবস্থাটা আসছে, ফেনীর একটা অঞ্চল আছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ বা উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে অধিকাংশ ঘরবাড়ি ডুবে গেছে, ছাদের উপর, চালের উপর, ছাদের উপরও আশ্রয় নেওয়ার সুযোগ নেই, মানে এতটা পানি এসছে। আর আমাদের এই বন্যা কবলিত এলাকার আমাদের সাইক্লোন শেল্টার যেমন আছে, বন্যা মোকাবেলার জন্য যতগুলো শেল্টার থাকা দরকার সেই পরিমাণ কিন্তু আমাদের নেই। আমরা এটা কিসে ব্যবহার করি, যে সাইক্লোন শেল্টারকে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়, স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন জায়গায় এই শেল্টার দেওয়ার চেষ্টা হয়। এইখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, দেখেন সবচেয়ে ঝুঁকিতে কারা? ঝুঁকিতে হচ্ছে বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন তারা, শিশুরা, তারপরে আছেন নারী, বিশেষ করে প্রেগন্যান্ট মহিলা এবং যারা অসুস্থ, এরা হচ্ছে সবচেয়ে ঝুঁকিতে। তারপর ঝুঁকিতে আছে আপনি যদি গরু, বাছুর বা পশু পাখি চিন্তা করেন, তাহলে তারাও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি। কারণ মানুষ যেখানে নিজেকেই রক্ষা করতে পারছে না, সেখানে সে তার গবাদি পশু রক্ষা করবে কি করে, তার হাঁস মুরগি কিভাবে রক্ষা করবে? তো এই সামগ্রিকভাবে এরকম একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে 5 তারিখের আগে অন্ততপক্ষে 15 দিনের অবস্থাটা কি ছিল, রাস্তাঘাট প্রায় বন্ধ ছিল, তারপর ফুড চেইন বন্ধ ছিল এবং অন্যান্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া কঠিন একটা অবস্থার ভিতর ছিল। ফলে ফেনী অঞ্চল বলেন বা নোয়াখালী বলেন বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে পর্যাপ্ত খাবার কিন্তু মজুদ ছিল না।
না থাকাটারই স্বাভাবিক, কারণ মাত্র 5 তারিখের পর 8 তারিখে শপথ নিচ্ছে, তারপর রাস্তাঘাট আস্তে আস্তে ওপেন হয়েছে, এই একটা কিন্তু সমস্যার ভিতর আমরা আছি। তারপরে হচ্ছে যে বন্যার পানি কমা শুরু হয়েছে, পাশাপাশি যেটা এখন রোগবালাইয়ের দিকে যাবে এবং সেই প্রস্তুতিও আমাদেরকে এখন নিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ নূর ভাই। বলা হচ্ছে যে এই যে আকস্মিক এই বন্যায় ভারতের যে ভূমিকা সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসলে আসছে, যে বলা হচ্ছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সেটা খুলে দেওয়ার কারণে এই দ্রুত এই বন্যা পরিস্থিতি আমাদের দেশে যে অবনতি, এই বিষয়ে আমি একটু স্যার সিদ্দিকুর রহমান স্যার আপনার কথা শুনবো। কয়েকদিন ধরে আমাদের এই যে বন্যা, আমি প্রথম দিকে বলেছিলাম একটা শব্দ, যে একদিকে ভারতীয় পানি আগ্রাসন, আরেকদিকে হলো আমাদের প্রাকৃতিক দুর্যোগ। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের যে এই পানি নিয়ে যে রাজনীতি, আমাদের অভিন্ন নদীগুলোতে যেগুলো আছে আমাদের ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত করার, এটা তো দীর্ঘদিনের আমাদের একদম। তিস্তা নিয়ে আমাদের গত 1 দশক ধরে যা চলছে এবং এই তিস্তাকে কেন্দ্র করে আমাদের রাজনীতিতেও এক ধরনের মানে কি বলবো যে কৌশলগত মানে খেলাও আমাদের চলেছে। তো সবকিছু নিয়ে ভারতের প্রতি মানুষের, বিশেষ করে পানির ক্ষেত্রে, যে শুষ্ক মৌসুমে আমাদের পানি প্রবাহ এটা পানি প্রত্যাহার করে এক ধরনের বাংলাদেশকে মরুকরণ এবং আমাদের প্রাকৃতিক একটা সংকট তৈরি করা হয়, এবং বর্ষা মৌসুমে সবসময় তারা তাদের সুবিধা অনুযায়ী পানি আমাদেরকে দেয় এবং সেটি আমাদের জন্য অনেক সময় সংকটের কারণ হয়, বেশিরভাগ সময় আমাদের জন্য সংকটের কারণ। এইবার আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এমনিতে ভারতের প্রতি প্রচন্ড রকমের একটা ক্ষুব্ধ অবস্থানের মধ্যে আছে। কেননা হলো পতিত স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এইখান থেকে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা জানেন যে গত এই 1.5 দশকে ভারত তাদের নিজস্ব নিরাপত্তার কথা বিবেচনা করে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হয়, বাইলেটারাল রিলেশন হয়, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই বাইলেটারাল রিলেশনের চেয়ে ভারত সবসময় একজন ব্যক্তি বা একটা দলের উপর গুরুত্ব দিয়েছেন। ফলে বাংলাদেশের মানুষের এমনিতে একটা ক্ষোভ, এবং শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার জন্য আমাদের সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড ব্যবহার করা হয়েছে, নানা ধরনের করা হয়েছে। এইরকম একটা যখন অবস্থা, সেই অবস্থায় আমাদের যখন আকস্মিকভাবে ডম্বুর বাঁধের কথা বলেছেন এবং সেটা রাতের বেলা কোনো রকমের আমাদেরকে সতর্কতা ছাড়াই রাতের বেলা দেওয়া হয়েছে, এবং ঘুমন্ত মানুষগুলো মানে কয়েক মুহূর্তের মধ্যে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তারা হয়েছেন। ফলে এইটি নিয়ে আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি ভারতের যিনি আমাদের হাই কমিশনার আছে তাকে ডেকেছিলেন, তার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন উপচে পানি এসেছে। কিন্তু আমরা ইতিমধ্যেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ডম্বুর বাঁধের কিভাবে পানি মানে ছাড়া হয়েছে সেগুলো আমরা দেখেছি। তো ফলে এইখানে যে বিষয়টি হয়েছে, এটা আমাদের ভারতের প্রতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষের যে বিদ্বেষ, ক্ষোভ, এটাকে আরো নতুনভাবে একটা আমরা মনে করলাম যে একটা নতুন সংযোজন ঘটিয়ে দিল এটি। এবং আজকে আপনি দেখেন ফারাক্কার পানি ছাড়বে, এই ধরনেরও অনেক বক্তব্য কিন্তু আমাদের মধ্যে আছে, এবং আমাদের এটি যদি হয় আমাদের উত্তরবঙ্গে কি পরিস্থিতি হবে সেটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তো আমরা যেটা মনে করি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, এটা অস্বীকার করার কোনো মানে, আর প্রতিবেশী তো সরিয়েও নেওয়া যাবে না। কিন্তু ভারত সবসময় আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্কের কথা বলে, ভারত কিন্তু এক ধরনের বড় ভাই সুলভ আচরণ আমাদের সাথে সবসময় করেছে, এবং এটা তারা নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে করবেন, এটা স্বাভাবিক। স্যার আমি কিন্তু প্রশ্ন করি মাঝে, সেটা হচ্ছে এই যে পানি রাজনীতি যে বিষয়টা আপনি বলে গেলেন ভারত আমাদের সাথে করছে, এই বিষয়টা সুরাহার জন্য কিংবা দেখভালের জন্য অবশ্যই কোনো সংস্থা না সংস্থা তো অবশ্যই আছে, নদী কমিশন আছে। আচ্ছা, আমি সেই জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটাতে আসলে অবস্থানটা কি আমাদের, সেই জায়গাটা দেখে আমরা এই সুরক্ষাটা পাই না কেন, আসলে পাচ্ছি না কেন? দেখেন, আমাদের এটা নিয়ে নূর খান ভাই আছেন, ওনারাও অনেক কাজ করেন, অনেকেই কাজ করেন বাংলাদেশে। আমরা গত 1-1.5 দশক ধরে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে যিনি ছিলেন তখন, যিনি পতিত হলেন, সেই প্রধানমন্ত্রী কিন্তু আমাদের অনেক কথা বলেছেন। অনেক সময় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর কন্যা কাউকে কারো কাছ থেকে প্রত্যাশা করে না, দেয়। তো এই ক্ষেত্রেও উনি অনেক দিয়েছেন, এবং উনি নিজে বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন সেটা তারা কৃতজ্ঞতার সাথে মনে রাখবেন। সেইটা দিতে দিতে আপনি অন্য অন্য জায়গার সাথে এই পানি আমাদের যেখানে ন্যায্য হিস্সার জন্য দর কষাকষি, আমাদের নদী কমিশন আছে অভিন্ন নদীগুলো নিয়ে, সেইগুলোর ক্ষেত্রেও যে দর কষাকষিতে আমরা যে যথাযথ দায়িত্ব পালন করিনি, আপনারা গণমাধ্যমে অসংখ্যবার লিখেছেন। বিশেষ করে তিস্তা ইস্যুকে কেন্দ্র করে আমাদের এই
তারপরে মুহুরী নদীর পানি প্রত্যাহার, অনেক কিছু জিনিসগুলো নিয়ে আমাদের বক্তব্য এসেছে। আমরা যেটা দেখেছি এবং আমরা যেটা মনে করি যে গত 15 বছরে এই কর্তৃত্ববাদী সরকারকে একেবারে নিঃশর্ত সমর্থন দেওয়ার কারণে আমাদের ন্যায্য যে অধিকারগুলো ভারতের কাছ থেকে আদায় করার কূটনৈতিক সুযোগ আমাদের ছিল, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে, সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে ইচ্ছাকৃত ভাবে করিনি। ফলে এই পানি সহ আমাদের অন্যান্য ক্ষেত্রে আমাদের ন্যায্য অসুবিধাগুলো আমাদের রয়ে গেছে। তিস্তা চুক্তিকে নিয়ে যে ধরনের নাটকীয়তা আমাদের সাথে করা হয়েছে, নাটক আমাদের সাথে করা হয়েছে, এগুলো বাংলাদেশের মানুষ ভুলবে না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। নূর ভাই, এই যে নদী কমিশনের কথা যেহেতু চলে আসছে, পাশাপাশি ভারত এই যে পানি আমাদেরকে সময়মতো পানি না দেয়া কিংবা যে বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হওয়া, সব কিছু করে এখন তো ভারত এমন একটা অবস্থানে যে আমরা মোটামুটি এই কথাগুলো অনেক আগে থেকেই সোচ্চার ছিল। পাশাপাশি এখন এও বলা হচ্ছে যে ভারত এই যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হচ্ছে ভারতের কাছ থেকে আমরা বন্যার পর্যাপ্ত তথ্য কখনোই পাই না পাওয়ার কারণে আমরা বন্যা পূর্বাভাস কিংবা যে কোনো পূর্বাভাস আমরা দিতে সম্ভব হয় না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে আমাদের এই ক্ষেত্রে করণীয়টা কি? নদী কমিশন ছাড়া এই যে কাজগুলো হচ্ছে না, এক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে কি জনমত ভারতের বা এই বিষয়গুলো সুরাহার কোনো জায়গা আছে? দেখেন, আমাদের আমি মনে করি খুব সহসাই সুরাহার একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। কারণ আগের ব্যাপারটা ছিল কিন্তু প্রতিবেশী সুলভ বিষয় ছিল না, আমাদের সাথে প্রভু আর প্রজার বিষয় ছিল। যেমন আমি ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে নিজেকে মানে তাকে খুশি করার জন্য আর কি যা যা করণীয় আমি সেটা করেছি। ফলে এইখানে যে জিনিসটা হয়েছে, গত 3টা নির্বাচন আমরা দেখেছি। প্রথম নির্বাচনের কথা আপনার মনে থাকার কথা, সুজাতা সিং নামে এক ভদ্র মহিলা এসেছিল এবং তিনি একটা নাটক করে যখন আমাদের দেশের জনগণ যখন সেই ধরনের একটা নির্বাচনে যেতে চাচ্ছিল না, সেইখানে এরশাদ সাহেবকে কিভাবে নিয়ে আসলো এবং কিভাবে কোন সংস্থাকে ব্যবহার করলো, সব কিন্তু আমাদের চোখের সামনে খুব স্পষ্ট। এখানে ভারতের যেমন দায় এড়ানোর সুযোগ নাই, পাশাপাশি আমাদের যে সংস্থাগুলি এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল তাদেরও কিন্তু দায় এড়ানোর সুযোগ নাই এবং তাদেরকেও কিন্তু বিচারের মুখোমুখি আজ হোক কাল হোক হতে হবে। আলাপ চলছিল নদী কমিশন বা অন্যান্য কি করা যায়। দেখেন, আমাদের অভিন্ন যে নদীগুলো আছে এটার উপর একটা কমিশন গঠন করা আছে। কমিশন মাঝে মাঝে বসে, কিন্তু কার্যত কোনো ফল আদায় করতে পারে না ভারতের কাছ থেকে কোনো ধরনের। কেন পারে না সেটার কথা আবারও বলছি। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে আপনি যদি আগেই নতজানু হয়ে যান কারো কাছে, তো সে তো তার খেয়াল খুশি মতোই আপনার সাথে আচার আচরণ করবে। আর আপনি যদি এখানে আপনার ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা রাখতেন, বন্ধুত্বটা রাখতেন, সৎ প্রতিবেশী যদি হতেন বা তারা হতো, তাহলে কিন্তু আপনি এক ধরনের ব্যবস্থা পেতেন। একটা হচ্ছে নদী কমিশন বা ভারতের তরফ থেকে আমাদেরকে জানানো হয়নি, এটি যেমন সত্য, এবং তারা গেট খুলে দিয়েছে, উপচেও পড়েছে, দুটি ঘটনাই ঘটেছে। তার পাশাপাশি একবার চিন্তা করে দেখেন তো, আপনারা এত দামি দামি স্যাটেলাইট তৈরি করলেন, এই স্যাটেলাইট কি কোনো সিগন্যাল দিতে পারেনি আমাদেরকে? এত কিছু নাকি পারবে বলেছিলেন, এত কোটি কোটি ডলার খরচ করলেন, কিন্তু সেখান থেকেও তো আমরা কোনো তথ্য পাইনি। আমাদের তো সেখান থেকেও তথ্য উপাত্ত পাওয়ার কথা গেল। এখন যে সময়টা এসছে, আপনি যেটা বললেন কি করণীয় আছে, প্রথম হচ্ছে নদী কমিশনকে দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে ফার্স্ট, অর্থাৎ নতজানু অবস্থানে না। দুই দেশের ভিতর যে নদী আছে সেই নদীর ন্যায্যতা প্রতিষ্ঠা করাটা খুব জরুরি আমাদের, অর্থাৎ পানির হিস্সাটা যাতে আমরা ঠিক মতো পাই এবং আমরা আমাদের হিস্সাটা যাতে গুনে আনতে পারি এবং গুনে বলতে পারি একদম যে এই পরিমাণ আমাদের দিতে হবে। আপনার খেয়াল থাকার কথা যে বিগত দিনে কয়েকবার সেই 70-এর শেষের দিক থেকে 80-র দশকের মাঝামাঝি পর্যন্ত কিন্তু এটা নিয়ে বহু দেন দরবার হয়েছে, জনমত তৈরি হয়েছে এবং একটা দর কষাকষির জায়গায় আমরা ছিলাম। কিন্তু পরবর্তীতে কি হলো, দর কষাকষির জায়গায় কিন্তু আমরা ছিলাম না, আমরা হয়ে গেলাম নতজানু। এবং আমরা ওই যে যখন প্রধানমন্ত্রী একটা দেশের বলেন যে আমি নিতে জানি না দিতে জানি, বা তারপরে আমি যা দিয়েছি মানে কোনো কালেই কেউ দিবে না, এই যে কথাগুলি, এইটার মধ্য দিয়ে আমাদের দুর্বলতাটা প্রকাশ করেছেন উনি সব সময়। আর এটার বিনিময়ে উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং যার জন্য দেখেন এত বড় একটা মানে জনবিস্ফোরণ হলো, আমার প্রতিবেশীরা টেরই পায় নাই। মানে ভয়াবহ, যে তারা বুঝতেই পারে নাই যে এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। তো এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে
যে আমরা বিভিন্নভাবে মানে কালচারালি যদি প্রশ্ন আমি একটু প্রশ্ন করি, তারা কি আসলে বুঝতেই চায়নি, মানে বোঝেনি, নাকি কিছু করার ছিল না, কোনটা? তাদের বোঝারই ক্ষমতা ছিল না, বোঝার ক্ষমতা ছিল, বুঝছেন, করণীয় বিষয় না, তাদের বোঝারই ক্ষমতা ছিল না। কেন ছিল না? যেমন ক্ষমতা ছিল না আমাদের যে সমস্ত রাজনীতিবিদ স্বৈরাচারকে সমর্থন দিয়ে গেছে, তারা যেমন চোখ কান নাক বন্ধ করে সমর্থন দিচ্ছে শুধু টাকার জন্য, শুধু ক্ষমতার দাপট দেখানোর জন্য, একটা গাড়ি পাওয়ার জন্য, একটা এমপিত্ব পাওয়ার জন্য, একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, ঠিক তেমনি ভারতের বন্ধুরাও একই ভুলটা করেছেন। এবং বাংলাদেশের যারা সরকার পরিচালনা করেছেন তাদেরও নাক কান চোখ সব বন্ধ হয়ে গেছিল, মনে করেছিল এইটাই আমরাই প্রথম, আমরাই শেষ, আর মাঝখানে কিচ্ছু নেই। এরকম একটি অবস্থার কারণেই কিন্তু আজকে যত রকম সমস্যা দেখা দিচ্ছে, ভারতের সাথে বলেন বা আভ্যন্তরীণ সব সমস্যার মূল কেন্দ্র কিন্তু 15 বছরের স্বৈর শাসন। এবং এটারে স্বৈর শাসন বলবো না আরো কিছু বলতে হবে আমি জানি না, কারণ এমন একটা অবস্থা থুয়ে গেছে আমাদের। আপনি চিন্তা করেন তো, যাওয়ার সাথে সাথে আমরা শুনি কি 7 দিনের ভিতর শুনলাম চীন আমাদের কাছে টাকা চাচ্ছে, মানে আমাদের যে লোন দিয়েছে তার রিপেমেন্ট শুরু করার কথা বলছে। তারপরে রাশিয়ার এই অবস্থা, তারপর আগামী কাল বা পরশু কি শুনবো জানি না, এই টাকা কোথা থেকে কিভাবে সংগ্রহ করব। এই যে স্বৈরাচার, প্রথম হচ্ছে যে তারা একটা ছোট জায়গা খেয়াল করেন তো, মিডিয়া হাউসগুলি কিভাবে বন্দুকের নল দিয়ে নিয়ন্ত্রণ এবং জাস্ট মালিকানা পরিবর্তন। ব্যাংকগুলি কি হয়েছে, একটা পরিবার কি করে এতগুলি ব্যাংকের মালিকানা নিয়ে নিল। মানে একটা সরকার চালাবেন ফ্যাসিস্ট ভাবে চালাইলেও তো তার ভিতর তো কিছু একটা সিস্টেম থাকার কথা, এখানে কোনো সিস্টেমই ছিল না। বন্দুক বন্দুক বন্দুক, সেই বন্দুকের জোরে তিনি এইসব করেছেন, এবং সেই বন্দুক যখন চালানোর লোক ছিল না তখন তিনি পতিতা হয়ে গেছেন। ধন্যবাদ দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠান নিচে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। গতকাল সচিবালয়ের সামনে আনসারদের সঙ্গে শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনা ঘটলো। আনসাররা তাদের চাকরি জাতীয়করণ দাবিতে তারা সারাদিন ব্যাপী সেখানে অবস্থান করলেন। সন্ধ্যার পর রাত 9টা 9:30টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটলো শিক্ষার্থীদের সাথে। আজকে মামলা বেশ কয়েকজনকে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে, কারাগারও পাঠানো হয়েছে, এবং সরকারের দায়িত্বশীল উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কুয়ের চেষ্টা করা হয়েছিল। আমরা জুডিশিয়ালি কুয়ের কথা আমরা শুনেছি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এইসব কুয়ের প্রশ্ন আছে, সত্যতা তো আসলে থেকেই যাচ্ছে। যে দেখুন, এই সরকার ক্ষমতা দেখেন 5 তারিখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, 8 তারিখে 3 দিন কিন্তু আমাদের দেশে সরকার একটা ছিল না। সেই 3 দিন পর এই সরকার দায়িত্বে আসছে, এবং দায়িত্ব গ্রহণের পরপরই আমরা দেখলাম যে একটা জুডিশিয়াল কুর কথা আমরা জেনেছি, এবং কিভাবে সেটা ছাত্ররা প্রতিহত করেছে আমরা সব জানি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখলাম যে ছাত্র জনতার দাবির মুখে একজন চিফ জাস্টিসকে নিয়োগ করতে হয়েছে, তার পক্ষে তারা অবস্থান নিয়েছেন। যার পক্ষে নিয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত মুখ, তার পরিবারের ঐতিহ্য আছে। জাস্টিস ইব্রাহিমের তিনি গ্র্যান্ডসন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ন্যাশনাল প্রফেসর সুফি আহমেদ। এই ভদ্রলোককে আপনি জানেন যে অ্যাপিলিয়েট ডিভিশনে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। হ্যাঁ, তিনি অ্যাপিলিয়েট ডিভিশনের জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন। তো একদিকে এইরকম একজন লোক ছিলেন, আর আমরা গত 2 দিন আগে আরেকটা ঘটনা দেখেছি, বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিকের মানে পরিণতি আমরা দেখলাম। সেই লোক অ্যাপিলিয়েট ডিভিশনে আসছেন, এবং কি দুর্দান্ত প্রতাপে যখন বিচারক ছিলেন এবং বিচারক হিসাবে অবসর গ্রহণের পরও তার এই প্রতাপের কোনো পরিসমাপ্তি হয়নি, এবং আমরা জেনেছি যে 900 কোটি টাকাও করে। এই জুডিশিয়াল কোটা শেষ না হতে হতেই নানা ধরনের প্রশাসনের অস্তিত্ব। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা না, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা যে পুলিশ বাহিনী 7 দিন কোনো নেই। এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে ছাত্র জনতা, তাদেরকে হয়েছে। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এই সরকারকে নানা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়েছে, প্রতিনিয়ত নতুন নতুন করে সংকট হচ্ছে, এবং এই সংকটের মধ্যে একটা হচ্ছে দাবি নেওয়া। প্রতিদিন 16 বছরে 15 বছরে যারা কোনো দাবি নেই, তারা প্রত্যেক দিন দাবি নিয়ে রাস্তায় আসছেন, এবং তারা কোনো না কোনোভাবে সচিবালয়ের কাছে চলে যাচ্ছেন, ঢুকে যাচ্ছেন। মানে একটা এটা চিন্তা করা যায়, বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঢুকে যাচ্ছেন, সেখানে নিয়ে চাপ সৃষ্টি করে তাদের দাবি আদায়ের একটা কর্মকৌশল।
এটা অন্যরা করতে পারে, কিন্তু আনসার বাহিনী তারা একটা প্রশিক্ষিত এবং একটা সুশৃঙ্খল বাহিনী। সেই বাহিনী কালকে যে ঘটনাটি ঘটিয়েছে, এখন অভিযোগ হচ্ছে যে আনসারের পোশাক পরে পতিত স্বৈরাচারের যারা দোসর, সেখানে ছাত্রলীগ বা ঘাপটি মারা যারা আছেন, তারাও কিন্তু আনসারের পোশাক পরে তারা নাকি এখানে, অভিযোগ হয়েছে, আমি সত্যতা জানি না, কিন্তু মানুষ অভিযোগ করছেন। এবং তারা কালকে যে কাজটি করেছেন, যে উপদেষ্টাদেরকে এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে সেইখানে এক ধরনের জিম্মি পরিস্থিতি তৈরি করে তাদের দাবি আদায়ের জন্য তারা একটা কাজ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে জিমনেশিয়াম এবং অন্যান্য যারা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ছিলেন, এরা এক পর্যায়ে যখন ওইদিকে গেলেন, পরিস্থিতি তাদের উপর আক্রমণ করেছেন, হামলা করেছেন। এবং রাত 9টা 9:30টার দিকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলের শিক্ষার্থীরা একযোগে তারা বের হয়ে গিয়ে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং একটা পর্যায়ে সেখানে হলো এবং শেষ পর্যন্ত তারা পালিয়ে আত্মরক্ষা করলেন। এবং আমি মনে করি বাংলাদেশ আরেকটা, এই সরকার আরেকটা বড় রকমের সংকটের হাত থেকে রক্ষা পেলেন। এবং এটি যদি ছাত্ররা কালকে এগিয়ে না যেতেন, তাহলে এদেরকে এখান থেকে তাড়ানো যেত কিনা আমাদের সন্দেহ আছে। তো জুডিশিয়াল কুর কথা আমরা বলেছি, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে, এক ধরনের অস্থিরতা কাজ করছে। এবং সেইখানেও যে সরকারের জন্য খুব স্বস্তিকর ব্যাপার আছে তা কিন্তু আমরা মনে করি না। পুলিশ বাহিনীতেও একই ধরনের ব্যবস্থাপনা আছে, তারা কাজ করছেন না, কাজে এসে তারা ট্রমাটাইজড হয়ে আছেন। তারা যে একটা স্বৈরশাসনের লাঠিয়াল হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে তারা নিজেদের যে জন আস্থা হারিয়েছেন, এখন তারা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেন। আমরা তো সবসময় পুলিশকে মনে করেছি দেশের বন্ধু, কিন্তু এরা তো গণশত্রুতে পরিণত হয়েছেন গত 15 বছর এই একটা সরকারকে সমর্থন দিয়ে। এখন পুলিশ বাহিনী নাকি ট্রমাটাইজড হয়ে গেছে, তারা তাদের দায়িত্ব পালন করতে এখনো মানে স্বস্তির মধ্যে আসেন নাই। আমার মনে হয় সরকারের এই দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। আপনি দেখেন তারা করেছিল, সরকার একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে এতদিনের মধ্যে কাজে যোগদান না করলে ধরে নেওয়া হবে যে আপনি আর কাজে যোগদান করতে ইচ্ছুক না। আনসারের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মনে করি যে এগুলো আরো যারা এতদিন পর্যন্ত রাস্তায় এসে তাদের কাজ করতে দিচ্ছে না, মানুষের জনদুর্ভোগ বাড়াচ্ছে দাবি নিয়ে, আমি যে কোনো মানুষ এবং প্রতিষ্ঠানের যৌক্তিক দাবির প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু দাবিগুলো আদায়ের জন্য একটা যৌক্তিক সময়, উপযুক্ত সময়, সেটা একটা পন্থা, সেগুলো তো আপনি নেবেন। একটা সরকার এতদিন পরে এসেছে, তার বয়স এখনো 17 দিন 18 দিন বয়স হয়েছে, তাদের কাছ থেকে আপনি সব দাবি এতদিন পর্যন্ত আপনাদের কোনো খবর ছিল না, আপনারা নিয়ে যাবেন। তো এইগুলোর মধ্যে আমরা মনে করি এক ধরনের ইল মোটিভ আছে, এবং যারা এই ক্ষমতাচ্যুত হয়েছেন তারা নানাভাবে তাদেরকে উস্কিয়ে দিয়ে, অভিযোগ আসছে তো যে আপনার আনসার বিডিবির যিনি মানে কি ছিলেন, সদ্য মানে রিটায়ারমেন্টে গেছেন ডিজি, এবং তিনি ওই চাঁদপুর না ওই দিককার শরীয়তপুরের যে শামীম সাহেব এমপি ছিলেন ছাত্রলীগের শরীয়তপুরের, তার ভাই, তার এর সাথে উস্কানির অভিযোগ আমরা আজকে সারাদিন ধরেই দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি মনে করি এটাও সরকারের খতিয়ে দেওয়া দরকার। এবং একটা বাহিনী যারা সুশৃঙ্খল একটা বাহিনী, তারা যদি এই ধরনের মানে উচ্ছৃঙ্খল কাজ করে, যাদেরকে মানে আজকে আদালতের মাধ্যমে জেলখানায় নেওয়া হয়েছে, আমি মনে করি নির্দোষ মানুষ যেন কোনো মানে ইয়া না হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে নূর ভাই। স্যার ইল মোটিভের কথা বললেন, এবং আমরা সরকারের দায়িত্বশীল থেকে আমরা জানতে পেরেছি দুটো কুয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে ইল মোটিভ সরকার কিভাবে আসলে আইডেন্টিফাই করবে, কিংবা সামনের দিকে যে পথ চলা সরকারের, মাত্র 17-18 দিন এই সরকারটার বয়স, সেটা সামনের দিকে আসলে তাদের করণীয়টা কি? দেখেন, এই সময়টাতে খুব সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমরা যে কথাগুলি এসছে সবই তো সত্য। প্রথম হচ্ছে একটা বিচারালয়কে ব্যবহার করে একটা কুর চেষ্টা, তারপরে আমরা দেখলাম এই ধরনের একটা চেষ্টা, এবং প্রতিদিন কোনো না কোনো পেশার মানুষ রাস্তায় নেমে আসছে, প্রতিদিন, আজকেও নেমেছে। এবং রিক্সা চালকরা, মানে যারা বিদ্যুৎ মানে ব্যাটারি চালিত রিক্সা চালায় তাদের এক ধরনের দাবি, আর যারা পায়ে চালায় তাদের, এবং তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আছে। তো এই যে অবস্থাটা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক যৌক্তিক দাবি থাকতে পারে, অনেক যৌক্তিক আকাঙ্ক্ষা থাকতে পারে, আশা থাকতে পারে, কিন্তু সেই আকাঙ্ক্ষা আশা পূরণ করার জন্য একটা সময়কে বেছে নিতে হবে। আমরা যখন পরিবারের ভিতর কিছু আশা করি, সেখানেও কিন্তু আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করি।
এইখানে যদি একেবারে সরকার মানে গঠন হতে না হতে শুরু করে দিল, এবং এর মধ্য দিয়ে প্রতিনিয়ত যখন এই ঘটনাগুলি ঘটছে এবং যখন একটা বাহিনীর ভিতরে এটা ঘটছে, তখন কিন্তু ওই যে ইল মোটিভ বলেন বা খারাপ চিন্তা বলেন, সেটা কিন্তু সন্দেহ করার কারণই আছে, অনেক কারণ থাকে। আমরা দেখেছি ওই সময়কালে কারা বিদ্রোহ দেখলাম 2-3টা, বন্দীদের বিদ্রোহ, তারা পালিয়ে গেল, ভেঙে ফেললো। তারপরে অস্ত্র লুটের ঘটনা দেখলাম। তো এগুলোকে খুব শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং দেখেন, ছাত্র জনতা, আজকে একটা কথা বলি, গত এই যে 5 তারিখের পর থেকে পুলিশ কিন্তু রাস্তায় নাই। পুলিশ কাজে যোগ দিয়েছে, মানে সে একটা হাজিরা দিচ্ছে, সময়টা কাটাচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু রাস্তায় কাজ করছে খুব কম সংখ্যক, তাও দিনের বেলায়। রাত্রে আমি যে আপনাদের টেলিভিশনে আসিটা, আমি কোথাও পুলিশের অস্তিত্ব দেখি না, এমনকি সেনা টহলও আমি দেখি না। যে একটা অল্টারনেটিভ ব্যবস্থা তো থাকে, সেটাও কিন্তু ওই অর্থের নাই। হয়তো সেনাবাহিনীর গাড়ি অনেকক্ষণ পর একটা গেছে, এরকম হচ্ছে। তো এই জায়গাটিতে আমরা কিন্তু বারবার উদ্ধার পাচ্ছি। গত 2বারের তো আমি দেখলাম যে আদালতের যে বিচারপতিদের যে ঘটনা এবং সচিবালয়ের যে ঘটনা, ছাত্ররা তাৎক্ষণিকভাবে যুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা হয়তো বেঁচে গেছি বা আমরা একটা অবস্থা তৈরি করতে পারছি। ধরেন এখন পুলিশের অনুপস্থিতি, আপনার একটা দুর্ঘটনা ঘটলে কোথায় যাবেন? কে সাহায্য করবে? সাহায্যকারী নেই। তাহলে এই জায়গাটিতে আমাদের খুব গুরুত্ব দিতে হবে এই সময়টিতে, যে যত তাড়াতাড়ি সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিকে কাজে যুক্ত করা, তাদেরকে অ্যাক্টিভেট করা। এইখানেও কিন্তু একটা ষড়যন্ত্র থাকতে পারে। মানে যেহেতু আপনি গত 15-16 বছর যারাই সরকারি কাজে যুক্ত হয়েছেন, যে বাহিনী বলেন আর অন্যান্য মানে সংস্থা বলেন বা প্রতিষ্ঠান বলেন, তাদেরকে তাদের ব্লাড এতভাবে চেক করা হয়েছে যে ওইখানে তাদের রক্ত ছাড়া কিন্তু কাউকে কোনো সুযোগ দেয়নি। ফলে এখানে কয়েকটা লেয়ার আসলে তারাই অবস্থান করছে। সুতরাং ঝুঁকি কিন্তু আমাদের থেকে যাচ্ছে। যেহেতু রাস্তায় এখনো ছাত্র জনতা আছে, সেই কারণে কিন্তু ঝুঁকির মাত্রাটা এখনো কম। কিন্তু এই ছাত্র জনতা যখন ফিরে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন কিন্তু ঝুঁকির মাত্রা আরো বাড়বে। এইখানে মনে রাখতে হবে যে এখন আমরা যেটা খেয়াল করছি, যে ভাই পতিত সরকারের কি সুন্দর কবিতা পড়ে পড়ে ব্যবসায়ীরা তবু তোমাকে চাই, এই ব্যবসায়ীরাই কিন্তু এই 5 তারিখের পরই কত দ্রুত মানে নতুন যারা সরকার গঠন করেছে তাদের সাথে দেখা করবে, সেইখানে পাত্তা না পেয়ে সেনা ছাউনিতে যেয়ে দেখা করে, ছবি তোলে, সেটা আবার পত্রিকায় বড় করে ছাপায় দেয়। এই ষড়যন্ত্রগুলি কিন্তু শুরু হয়েছে। এই দিকটা কিন্তু খুব সূক্ষ্ম ষড়যন্ত্র, এবং ব্যবসায়ীদের ষড়যন্ত্র অনেক সূক্ষ্ম ষড়যন্ত্র হয়, এবং সেই ব্যবসায়ীরা যুক্ত হয়েছে যেই ব্যবসায়ীরা কোনো না কোনোভাবে পতিত সরকারের নানাভাবে সাহায্য পেয়েছে, সহযোগিতা পেয়েছে। এবং আপনার মনে থাকার কথা, মানে সরকার পতনের 1-2 মাস আগে একটা সমাবেশ করলো ব্যবসায়ীদের নিয়ে, এবং সেখানে গান বাজনা, পায়ে সালাম করা, কবিতা পাঠ করা। আমরা তো বহু লোকরে এখন চিহ্নিত করে বলা যায় যে কে কি কার কি ভূমিকা ছিল। এরা সব দেখেন পট পরিবর্তনের সাথে সাথে নিজেরা পরিবর্তন হয়ে যায়, এবং কিভাবে কার সাথে যোগাযোগ করতে হবে। সেন্টার তো কয়েকটা, ছাত্রদের একটা আছে, মানে বিএনপির একটা আছে, রাষ্ট্র যারা এখন পরিচালনা করছেন উপদেষ্টা মণ্ডলীর একটা আছে, সেনাবাহিনীর একটা আছে। ধন্যবাদ নূর ভাই। স্যার, গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণ দিয়েছেন, এবং সেখানে তিনি সংস্কারের বিভিন্ন কথা, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, সেই কথাগুলো নিয়ে এসছেন। পাশাপাশি উনি নির্বাচন বিষয়ে বলেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের নয়। অন্যদিকে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলোচনার তাগিদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য? দেখুন, আপনি যেটা বলেছেন আমাদের কাছে একটা প্রত্যাশিত ছিল যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন, প্রধান উপদেষ্টা, এবং এই ভাষণের মধ্যে দিয়ে আমাদের তো এখন গুজবের অন্ত নেই, নানা ধরনের বক্তব্য আমাদের বিভিন্ন জায়গায় এগুলো চলছে। তো এরকম একটা সময়ের মধ্যে ওনার বক্তব্যটা আমি মনে করি যে সময় উপযোগী, এবং একটা মোটামুটি দীর্ঘ বক্তৃতাই দিয়েছেন, প্রায় আধা ঘন্টা ধরে তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, এবং এই বক্তব্যে তিনি আমাদের যে সমস্ত জায়গাগুলো একটা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সব জায়গার কথাই তিনি অ্যাড্রেস করেছেন, এবং সেইখানে তাদের লক্ষ্যটা কি সেটাও এক ধরনের আমাদের মধ্যে বলেছেন। তবে মানুষের মূল লক্ষ্যটা একটা জায়গার মধ্যে আগ্রহের বিষয় ছিল, সেটা হলো আপনার দেশের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন, এই সরকারের মেয়াদ ইত্যাদি সম্পর্কে কিন্তু একটা মানুষের জানার আগ্রহ ছিল। আপনি দেখেন এই দেশ আমরা একটা দীর্ঘদিন ধরে মানুষ কিন্তু কোনো নিজেদের
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগই ছিল না। আজকে যাদের 30, 32, 35 বছর আছে, অনেকেই তাদের জীবনে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অন্যতম লক্ষ্য ছিল মানুষ একটা দেশে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো একটা প্রতিষ্ঠা করা, এবং সেইখানে মানুষের ভোটাধিকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং একটা রাষ্ট্রীয় সুশাসন থাকবে, এগুলো ছিল। তো ফলে মানুষের একটা আগ্রহ কিন্তু এখন আছে। আপনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় তো অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও এর বিকল্প তো কোনো কিছু নেই আমাদের সামনে, উত্তম আর কোনো ব্যবস্থাপনা নেই। তো মানুষের একটা আগ্রহ ছিল। এইখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটু কৌশলগত অবস্থান তিনি নিয়েছেন, এবং যে বক্তব্যটা তিনি রেখেছেন যে আমরা কতদিন রাখবো তাদেরকে, সেটার উপরে তাদের থাকা নির্ভর করছে। আর নির্বাচনের ব্যাপারে উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো কিন্তু নানাভাবে তাদের বক্তব্য উপস্থাপন করছেন। বিএনপি প্রথমে 90 দিনের কথা বলেছিলেন, কিন্তু তারা পরবর্তীতে বলেছেন যে একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তো আমাদের নির্বাচন কমিশন সহ আরো অনেকগুলো ব্যাপারে একটু অ্যাড্রেস করতে হবে। সেই ক্ষেত্রে তারা এক সরকারকে একটা যৌক্তিক সময় দিতে চান। যৌক্তিক সময়, এটা ইনডিফিনিট কোনো টাইম হবে না, একটা যৌক্তিক সময়। এবং এই যৌক্তিক সময়টা আমরা সকলেই কিন্তু একটা মোটামুটি ধারণা আছে যে এই সরকার ধরেন রাষ্ট্র মেরামতের কাজ করবে। আমরা রাষ্ট্র মেরামত করতে গেলে 3 ধরনের কর্মসূচি লাগবে। একটা হলো স্বল্পমেয়াদী কিছু কাজ করবেন, যেগুলো ইমিডিয়েট আইন শৃঙ্খলা রক্ষা সহ কতগুলো ব্যবস্থাপনা, কিছু মধ্যমেয়াদী কাজ পরিকল্পনা তারা নেবেন, কিছু দীর্ঘমেয়াদী। তো এখন স্বল্পমেয়াদীগুলো ওনারা বাস্তবায়ন করবেন, মধ্যমেয়াদীগুলো ওনারা শুরু করবেন, দীর্ঘমেয়াদীর পরিকল্পনা প্রণয়ন করবেন, একটা ভিত্তি স্থাপন করবেন এবং সেইটি এসে বাস্তবায়ন করবেন একটা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তো এইটুকু সময় নিয়ে তারা যদি নির্বাচনের ব্যাপারে অগ্রসর হন ইলেকশন কমিশন। আর একটা জিনিস আমাদের প্রত্যাশা থাকবে, যেমন 2024 আমরা কিন্তু বারবার দেখতে চাই না। 53 বছরের বাংলাদেশে 2024 এই রকম রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার বাংলাদেশকে বিনির্মাণের দিকে নিয়ে যেতে হবে, এই ধরনের আমাদের দেখতে চাই না। এর আগেও বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আর অন্য ইন্টারিম গভর্নমেন্ট এক না। এই ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যদি জাতির প্রত্যাশার জায়গাটা যদি পূরণ না করতে পারেন, তাহলে ইতিহাসে আজকে যেরকম শেখ হাসিনাকে এই যে জপমালা, যে মৃত্যুর পরেও আপনার সাথে আছি যারা বলেছেন, তাদের অস্তিত্ব কিন্তু নাই। আজকে যারা এই বাংলাদেশের ইতিহাসে অনেক নায়ক, মহানায়ক, খলনায়কে পরিণত হয়েছেন। ফলে এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন তারা আমাদের জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা পূরণের জন্য একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করবেন, এটা যত দ্রুত এবং যৌক্তিক সময়ের মধ্যে। ধন্যবাদ স্যার আপনাকে। নূর ভাই, এই যে জাতির যে প্রত্যাশার চাপ এদের কাছে, এই বিষয়টা পাশাপাশি হচ্ছে গিয়ে কালকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এর কথা উনি বলেছেন, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে দেখেন, গতকালকে আমাদের কাঙ্ক্ষিত একটা বক্তব্য তিনি দিয়েছেন, এবং বক্তব্যর যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করি তাহলে দেখবেন যে সাম্প্রতিককালে যত ধরনের ক্রাইসিস সবকটা কিন্তু উনি অ্যাড্রেস করেছেন, কোনোটা বাদ দেননি। এমনকি আদালতে উপস্থাপন যখন বন্দীদের করা হয়, তাদের উপর যে হামলা হয়, মারধরের শিকার হন তারা, সেই বিষয়টি পর্যন্ত অ্যাড্রেস করেছেন। অর্থাৎ আমরা যেটা সাধারণ নাগরিকরা যেটা মনে করি, সাধারণ নাগরিকের ভাষাটা কিন্তু প্রধান উপদেষ্টার মুখ দিয়ে আমরা পেয়েছি, এটি কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু একটা জায়গায় গ্যাপ আছে, যেটি স্যার বললেন একই জায়গা, সেটা হচ্ছে একটি জায়গায় তিনি স্পষ্ট করেননি, একটা অস্পষ্টতা রেখে গেছেন। সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে আপনি কতটা সময় নেবেন, এই ব্যাপারে আপনার একটা রোডম্যাপ থাকা দরকার ছিল, যেটি আসলে উনি অনেকগুলি জিনিস স্পর্শ করেছেন, কিন্তু এই জায়গাটিতে স্পষ্ট করেননি। স্পর্শ করেছেন বাট কৌশলে স্পষ্ট করেন নাই। এই জায়গাটিতেই আমার একটা রয়েছে, প্রশ্ন রয়েছে। সেটি হচ্ছে এই জায়গাটিতে তিনি এখন যেটা করতে পারেন, সময় কি লাগবে সেটা বিবেচনা তারাই করবেন, পলিটিশিয়ানরা, এবং তারা মিলে করুক। কিন্তু যেই গ্যাপটা আমি দেখছি সেটা হচ্ছে এখন যে দেশের যে ক্রাইসিসটা চলছে, একদিকে ষড়যন্ত্র সন্দেহ করা হচ্ছে, আর একদিকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, এবং আপনার পুলিশ প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাদেরকে কর্মক্ষম করে ফেলানো।
যেখানে মানে যে উইংগুলো একটু দুর্বল হয়েছে, হ্যাঁ, যেমন কেউ গামছা নিয়ে যে বাইন্ডার টাইনে আরেকজনের বসায় দিচ্ছে, গামছা গলায় বাঁধা দিচ্ছে, এই জিনিসগুলি মানুষ দেখতে চায় না, শুনতে চায় না, বুঝতে চায় না। এইখানে যেটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে, দেশের তো ফাইনালি রাজনৈতিক দলই তো দেশ চালাবেন, তাদের সাথে প্রতিনিয়ত এই সমস্যাগুলো নিয়ে সংলাপ করতে হবে। এ টু জেড কোনো দলকে বাদ দেওয়া যাবে না, সব দলকে বসাতে হবে সংলাপে। এবং দেখেন, ইনক্লুসিভ ইলেকশন দরকার। এবং আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে কিন্তু রিকনসিলিয়েশনের বিষয়টাকে অ্যাভয়েড করা হয়েছে। এইটা খুবই জরুরি, রিকনসিলিয়েশন। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।